আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আজকে তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। তো আজকে আমরা এই অ্যাডমিশন প্রোগ্রামে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়াবো। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে সমাস। সমাস অনেকের কাছে কঠিন মনে হয়, আর সমাসটা আসলে অনেক বড়। তো এই সমস্যা যেহেতু অনেক বড়, আমরা চেষ্টা করব যে বইয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, মানে কথা যেগুলো পরীক্ষায় অনেক বেশি বেশি আসে, সেই সকল জায়গা নিয়ে এবং যে সকল জায়গায় আসলে বোঝার কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা মূলত বোঝার চেষ্টা করব। তো আমরা সমাসের শুরুতেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সমাস কি। সমাস কি যদি এটা প্রথমেই প্রশ্ন হয়, তাহলে সমাসের অর্থটা একটু আমাদের জানা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি সমাসের অর্থ হলো সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। মানে সমাস মূলত কি করে? সংক্ষেপ করে। কোন একটা কিছুর মধ্যে মিলন হয় বা কয়েকটা পদকে সে কি করে থাকে? এক পদে নিয়ে আসে। তার মানে যখন কয়েকটা পদকে এক পদে করা হয় তখন তাদের মধ্যে মিলন বা সংক্ষেপণ হয়। এই যে সংক্ষেপ করা, এটাকেই মূলত বলা হচ্ছে সমাস, যেটা বাংলা সাহিত্যে বা বাংলা ভাষার মধ্যে যথেষ্ট পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমরা প্রথমেই যদি বেশ কয়েকটা উদাহরণ দেখে নেই, তাহলে মনে হয় আমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো। আমরা যেমন একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সিংহ চিহ্নিত আসন। এখানে কি হলো? এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে মূলত হচ্ছে তিনটি পদ, আর এই তিনটি পদ যখন এক পদে চলে আসলো তখন কি হয়ে গেল? সিংহাসন। সাধারণত আমরা সিংহ চিহ্নিত আসন সাধারণত এই কথাটা ব্যবহার করি না, আমরা বলি সিংহাসন। কারণ সিংহ চিহ্নিত আসন বলার থেকে সিংহাসন বলাটা যেমনটা সহজ তেমনি অনেক বেশি সৌন্দর্যের, মানে শ্রুতিমধুর, শুনতে বেশ ভালো লাগে। আমি যদি আরো কয়েকটা উদাহরণ দেখতে পাই, তাহলে উদাহরণগুলো হচ্ছে এরকম, পুরুষের ন্যায়, মানে পুরুষ সিংহের ন্যায়, তাহলে এটাকে আমরা কিভাবে বলি? সিংহ পুরুষ। তিন বাহুর সমষ্টি, এখানেও কিন্তু তিনটা পদ, তো এইটাকে একবারে কি বলা হচ্ছে? ত্রিভুজ। তারপর যদি বলি শত অব্দের সমাহার, এটা কি বলা হচ্ছে? শতাব্দী। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তো আমরা দেখতে পেলাম এরকম অনেক কিছু কিন্তু রয়েছে যেগুলোকে আমরা মূলত কি করে থাকি? আমরা এক পদে নিয়ে আসি। তো এই হচ্ছে মোটামুটি সমাস কি সেটা নিয়ে আলোচনা, সমাসের অর্থ এবং তার কিছু উদাহরণের প্রয়োগ। আমরা তার পরের ধাপে চলে যাব। পরের ধাপে আমরা মূলত পড়বো হচ্ছে সমাসের মৌলিক অংশ। এখন সমাসের মৌলিক অংশ পড়তে গিয়ে আমরা যদি শুরুতেই সমাসের একটা উদাহরণ দেখতে পাই আর যদি সেই উদাহরণকে বিশ্লেষণ করি, তাহলে সমাসের মৌলিক অংশগুলো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। আমরা শুরুতে একটা কাজ করি, এই ব্যাস বাক্য বা সমান বাক্য বা বিগ্রহ বাক্য কি সেটা বোঝার চেষ্টা করি। একটু আগেই যে আমরা উদাহরণ দেখছিলাম সিংহ চিহ্নিত আসন, এই যে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই তিনটা মিলে কিন্তু একটা বাক্য হচ্ছে। তো এই তিনটা মিলে যেহেতু একটা বাক্য হচ্ছে, তার মানে এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যকে সমান বাক্যও বলা যায় অথবা বিগ্রহ বাক্য বলা যেতে পারে। তাহলে আমরা চিনতে পারলাম যে ব্যাস বাক্য কোনটি। এরপর আমরা যদি সমস্ত পদ দেখি, সমস্ত পদ কোনটা? হ্যাঁ, এই যে সিংহ চিহ্নিত আসন, এটা সংক্ষেপণ হয়ে যা পাওয়া যাচ্ছে, যাকে অর্থাৎ মূলত সংক্ষেপ করে যা পাওয়া যায় তাই হচ্ছে সমস্ত পদ, আর যাকে সংক্ষেপ করা হয় সে হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর সমস্ত পদ হচ্ছে ওই তিনটাকে এক পদ করে যা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে সমস্ত পদ। এবার হচ্ছে পূর্বপদ। পূর্বপদটা কি? মানে সমস্ত পদের মধ্যে শুরুরটা। আর পরপদটা কি? পরপদ বা উত্তর পদ, এটা হচ্ছে ওই যে সমস্ত পদের পরের অংশটা। সিংহ হচ্ছে শুরুর অংশটা, আর প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, আর দ্বিতীয় অংশকে বলা হয় হচ্ছে কি? দ্বিতীয় অংশকে বলা হয় হচ্ছে পরপদ বা উত্তরপদ। উত্তরপদ কেন বলা হয়ে থাকে? এই উত্তর কিন্তু হচ্ছে নেক্সট, এই উত্তর কিন্তু হচ্ছে নর্থ না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর সমস্যমান পদ। এখন সমস্যমান পদ কোনটা হবে? সমস্যমান পদ হচ্ছে কিন্তু সিংহ এবং আসন। খেয়াল করে দেখতে হবে সমস্ত পদে যে শব্দগুলো আমরা পাই
সেই শব্দগুলো যদি আমরা ব্যাস বাক্যের মধ্যেও পাই, সেই শব্দগুলো যদি ব্যাস বাক্যের মধ্যেও পাই, সেই সকল শব্দগুলোকে বা পদকে বলা হয় হচ্ছে সমস্যমান পদ। এখানে চিহ্নিত কিন্তু হবে না, কারণ চিহ্নিত আমরা ব্যাস বাক্যে পেয়েছি কিন্তু সমস্ত পদে পাইনি। তার মানে এই যে এক জায়গায় কিন্তু পাচ্ছি না আমরা, মিসিং। তো এই জন্য চিহ্নিতটা কি হচ্ছে না, সমস্যমান পদ হচ্ছে না। সমস্যমান পদ সেটাই হয় যেটা কিনা ব্যাস বাক্যের মধ্যেও পাওয়া যাচ্ছে, আবার সমস্ত পদের মধ্যেও পাওয়া যাচ্ছে। তো এই যে ব্যাস বাক্যের মধ্যে পাওয়া গেল এবং সমস্ত পদের মধ্যে পাওয়া গেল, এটাই হচ্ছে মূলত সমস্যমান পদ। এরকম পদ কয়টা? দুইটা, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসল। আচ্ছা, তাহলে আমরা মূলত কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম সমাসের মৌলিক অংশ হচ্ছে পাঁচটি। কোন পাঁচটি? হ্যাঁ, একটা হচ্ছে ব্যাস বাক্য, দুই হচ্ছে সমস্ত পদ, তিন হচ্ছে পূর্বপদ, চার হচ্ছে পরপদ, আর পাঁচ হলো সমস্যমান পদ। তাহলে আমরা এই সমাসের মৌলিক পাঁচটা অংশ সম্পর্কে জেনে গেলাম। এখন প্রশ্ন হতে পারে, এই যে সমাসের যে মৌলিক যে পাঁচটা অংশ, এই সমাসের মৌলিক পাঁচটা অংশ আমাদের জেনে কি লাভ? আমাদের জেনে লাভ হচ্ছে এটাই যে পরবর্তীতে আমরা যখন সমাসের যে কোনো আলোচনা করতে যাব, সমাসের যখন যে কোনো আলোচনা করতে যাব, সেই আলোচনায় কিন্তু আমাদের সবসময় এই যে পাঁচটা যে মৌলিক অংশ, সেই পাঁচটা মৌলিক অংশ আমাদের কি লাগবে? আমাদের কাজে লাগবে। কারণ হচ্ছে যে এই পাঁচটা মৌলিক অংশ সম্পর্কে যদি আমি জানতে না পারি, তাহলে দেখা যাবে যে আমি কোনটাকে কি বলছি। মানে আমি যদি এখন এই অংশটাকে বলি, আমি যদি ব্যাস বাক্য বলে চিহ্নিত করি, তো ব্যাস বাক্য বলে চিহ্নিত করলে আমরা কি করব? আমরা কিন্তু ওটাকে বুঝতে পারবো না। যে আমাদের আগের থেকে যদি জানা না থাকে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের আগের থেকেই যদি জানা থাকে এটা ব্যাস বাক্য, তাহলে পরবর্তীতে এটা নিয়ে আর আমাদের ঝামেলা হবে না। আর এই জন্য এগুলো জেনে রাখা, তাহলে আমাদের এই মৌলিক পাঁচটা অংশ সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। আমরা তার পরের ধাপে চলে যাই। পরের ধাপ হচ্ছে সমাসের প্রকারভেদ। আমরা জানি সমাসের প্রকার হচ্ছে প্রধানত 6 প্রকার। 6 প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস। এই হচ্ছে মোটামুটি সমাসগুলো। এখন আরেকটা আছে অবৈভব সমাস। তো এই 6 প্রকার সমাস, এই 6 প্রকার সমাসের আরো কিন্তু ভাগ আছে। মানে সবগুলোরই যে ভাগ আছে তা না, অনেকগুলো রয়েছে আবার অনেকগুলো নেই। আমরা যদি সেই বিস্তারিত আলোচনায় যাই আস্তে আস্তে, তাহলে পরে আমরা সবগুলো সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। তো চলো আমরা সেই আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মজার বিষয় হচ্ছে দ্বন্দ্ব যদিও মানে হচ্ছে ঝগড়া, কিন্তু একমাত্র সমাসের ক্ষেত্রে এই দ্বন্দ্বের মানে হচ্ছে মিলন। তো দ্বন্দ্বকে কেন আমরা মিলন বলছি, সেই বিষয়টা আমরা বোধহয় সহজেই বুঝতে পারবো যখন আমরা পড়তে যাব। তো প্রথমত সমাস, দ্বন্দ্ব সমাস আমি যেভাবে চিনবো, কয়েকটা চেনার উপায় রয়েছে। তো সেই কয়েকটা চেনার উপায় যদি আমি একটু বলি, তাহলে আমাদের বুঝতে অনেকটা সহজ হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত পদে হাইফেন থাকবে, মাতা পিতা, তাহলে এখানে কি রয়েছে? হাইফেন। তাহলে এখন এই সমস্ত পদে যদি হাইফেন থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো? অবশ্যই দ্বন্দ্ব সমাস বলবো। যেমন চলাফেরা, সমস্ত পদে আমরা কি পাচ্ছি? হাইফেন পাচ্ছি। এরপর সমস্ত পদে একই প্রকার পদ থাকবে। এই যে একই প্রকার পদ বলেছিলাম, উভয় পদে কি হবে? একই রকম হবে। অর্থাৎ উদাহরণ আমি যদি দেখি যে যা তা, এখন এই যা তা শব্দটিতে যা এবং তা উভয় কি? সর্বনাম। তার মানে প্রথমটা যদি সর্বনাম হয়, দ্বিতীয়টাও কি হবে? সর্বনাম। প্রথমটা যদি কি হয়? বিশেষ্য হয়, তারপরটাও কি হবে? বিশেষ্য। তার প্রথমটা যদি ক্রিয়া হয়, তারপরটা কি হবে? অবশ্যই কি ক্রিয়া হবে। যেমন চলা ফেরা, প্রথমটা যেরকম কি হচ্ছে? ক্রিয়া হচ্ছে, স্বাভাবিকভাবে অবশ্যই আমরা বুঝতে পারছি যে পরেরটাও কি হবে? ক্রিয়া হবে। এরকম ভাবে সমস্ত পদ সবসময় একই রকম হবে। বিষয়টা এরকম না যে দুইটা দুই রকম পদ হবে। এই যে একই রকম পদ হয়, একই প্রকার পদ হয় দেখেই কিন্তু এদেরকে বলা হয় হচ্ছে মিলন সমাস বা এখানে দ্বন্দ্ব সমাস। তবে দ্বন্দ্ব বলতে কিন্তু এখানে আমরা ঝগড়া সমাস বুঝবো না। এখানে মজার বিষয় হচ্ছে দ্বন্দ্ব বলতে কিন্তু মিলনই বোঝাচ্ছে। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আরো কয়েকটা বিষয় রয়েছে। যেমন ব্যাস বাক্যে কি থাকবে? ব্যাস বাক্যে এবং, ও, আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মাতা ও পিতা, এর মাঝখানে কি রয়েছে? ও রয়েছে।
তার মানে আমরা যদি ব্যাস বাক্যে এবং, ও, আর এগুলো যদি পেয়ে থাকি, তাহলে এই তিনটে অব্যয় পদ পেলে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, মানে এখানে উভয় পদ বলতে হচ্ছে পূর্বপদ এবং পরপদ। এই হাত পা, এর মধ্যে হাত হচ্ছে উভয় পদ এবং পা হচ্ছে পরপদ। এই উভয় পদের কি থাকবে? উভয় পদের এখানে কি পাবে? উভয় পদেই এখানে মূলত হচ্ছে উভয় পদেই অর্থ প্রাধান্য পাবে। আয় বাই, এখানে উভয় পদের কি রয়েছে? অর্থের প্রাধান্য রয়েছে। তো উভয় পদেই যদি অর্থের প্রাধান্য থাকে, তাহলে সেটাকে কি বলতে হবে? সেটাকে দ্বন্দ্ব সমাস বলতে পারি আমরা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই স্লাইডে পড়াশোনা। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, পরের ধাপে চলে যাই, তাহলে আমরা আরো বেশ কিছু জিনিস জানতে পারবো। এখন এই পর্যায়ে আমরা সমাসের আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন অলুক দ্বন্দ্ব জিনিসটা কি? হ্যাঁ, অলুক দ্বন্দ্ব তো অবশ্যই দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো সেটা বুঝতেই পেরেছি, কিন্তু দ্বন্দ্ব কখন অলুক হয়? যখন ওই দ্বন্দ্বের সাথে বিভক্তি থাকে। ইয়েস, যখন বিভক্তি থাকবে তখন সেটাকে কি বলা হবে? অলুক দ্বন্দ্ব। তার মানে আমরা কি বুঝলাম? অলুকের প্রধান শর্ত হচ্ছে বিভক্তি যুক্ত হওয়া। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যদি আমরা বলতাম দেশ বিদেশ, তাহলে কিন্তু সেটা হচ্ছে শুধু দ্বন্দ্ব, মানে সাধারণ দ্বন্দ্ব আর কি। কিন্তু যদি বলা হয়ে থাকে দেশে বিদেশে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশে, এখানে দেশ এটা হচ্ছে মূল আর একার হচ্ছে অতিরিক্ত, আর বিদেশ এটা হচ্ছে মূল আর একার হচ্ছে অতিরিক্ত, মানে বিভক্তি। তাহলে এই যে বিভক্তি, উভয় পদেই যে বিভক্তি রয়েছে, এই উভয় পদেই বিভক্তি থাকার কারণে কি হচ্ছে? এটা অলুক হয়ে যাচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতে পায়ে, এই হাতে পায়ে এখানেও কি দেখতে পাচ্ছি আমরা? এখানেও কিন্তু উভয় পদে রয়েছে জলে স্থলে, দুধে ভাতে, হাতে কলমে। প্রত্যেকটা জায়গায় যেরকম আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব, এবং পাশাপাশি সেখানে উভয় পদেই বিভক্তি হওয়ার কারণে, সেটা কি হয়ে যাচ্ছে? অলুক দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এই অলুক কথাটা কিন্তু আমরা সমাসের মধ্যে আরো বেশ কয়েকটা জায়গায় পাবো। তো এই সমাসের মধ্যে আমরা যে কয়টা জায়গায় অলুক কথাটা পাবো, মনে রাখতে হবে সেখানে কিন্তু অবশ্যই সেটা কি হবে? সেটা অলুক হিসেবে যাবে। হ্যাঁ, সেখানে হয়তো অলুক না হয় অন্য, মানে অলুক হয়ে হয়তো অন্য কোনো কিছু হবে, সেটা হয়তো অলুক বহুব্রী হতে পারে, অলুক তৎপুরুষ হতে পারে, কিন্তু অলুক দ্বন্দ্ব কিভাবে হয়? অলুক দ্বন্দ্ব প্রধান শর্ত হচ্ছে সেখানে বিভক্তি যুক্ত হওয়া, এবং উভয় পদেই বিভক্তি যুক্ত হবে। এক পদে হলে কিন্তু হবে না, উভয় পদেই যদি বিভক্তি যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের সেটা মনে রাখতে বেশ সহজ হবে, এবং এটাকেই আমরা অলুক দ্বন্দ্ব বলবো। আচ্ছা, আমরা তারপরে যাই। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, বহুপদী দ্বন্দ্ব কিভাবে হলো? নর্মালি আমরা জানি যে দ্বন্দ্ব সমাসে দুইটা হয়, মানে পূর্বপদ এবং পরপদ। এখন সমস্ত পদ সাধারণত দুইটা হয়ে থাকে, এটা আমরা জানি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অ্যাটলিস্ট। কিন্তু বলা হচ্ছে যদি কখনো সমস্ত পদে 3 বা ততোধিক পদ থাকলেই তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। যেমন আমরা দেখতে পেলাম নাক, কান, গলা, এখানে অবশ্যই দ্বন্দ্ব সমাস, যেহেতু হাইফেন আছে। হাইফেন দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে এটা দ্বন্দ্ব সমাস, কিন্তু আমরা এটা বুঝবো কিভাবে? আমরা এটা বুঝবো হচ্ছে এইভাবে, যে এই যে হাইফেন, এই হাইফেন থাকার কারণে এটাকে আমরা মূলত কি বলবো? এটাকে বহুপদী বলবো। মানে যখনই 3 থাকবে, মানে 2 এর অধিক থাকলেই মূলত সেটাকে কি বলা হচ্ছে? বহুপদী বলা হচ্ছে। 2 থাকলে কিন্তু বহুপদী বলা যাবে না। 2 থাকলে সেটা অবশ্যই 1 থেকে বেশি, কিন্তু বহুপদী হওয়ার জন্য সেটাকে কমপক্ষে 3 হওয়া লাগবে। 3 অথবা তার বেশি যদি পাওয়া যায়, যেমন শাহী বিবি গোলাম, এখানেও 3টা রয়েছে। হাত, পা, নাক, মুখ, চোখ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3 এর বেশি রয়েছে। তো এখানে এই যে 3 এর বেশি রয়েছে, এই জন্য এটাকে মূলত কি বলা হচ্ছে? এটাকে বেসিক্যালি বহুপদী দ্বন্দ্ব বলা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা দ্বন্দ্ব সমাসের আরো বেশ কয়েকটা বিষয় জানতে যাব, যেমন হচ্ছে যে দ্বন্দ্ব সমাস মূলত 11 প্রকারে সাধিত হয়। সেই 11 প্রকার কি কি? চলো আমরা একটু দেখে ফেলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে হচ্ছে মিলনার্থক শব্দযোগে। এই যে মিলনার্থক শব্দযোগে, তার মানে এখান থেকে একটা বিষয় আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে আমি যদি বলি এই যে মা বাপ দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিভাবে বুঝতে পারছি? একটু আগে সেগুলো আমি পড়ে ফেললাম। মা বাপ দ্বন্দ্ব সমাস হচ্ছে এই শর্তে, যেহেতু ওর মাঝখানে যেহেতু কি আছে? ওর মাঝখানে যেহেতু হাইফেন আছে, তার মানে এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস, এবং তারা উভয়ই কি একই রকম, মানে হচ্ছে একই পদের। যেমন মা হচ্ছে বিশেষ্য, বাপ হচ্ছে বিশেষ্য, দুইটাই বিশেষ্য হওয়ার কারণে একই রকম। তো এই জন্য এটাকে দ্বন্দ্ব সমাস আমরা খুব সহজেই দেখে চিনে ফেলেছি। কিন্তু পরীক্ষায় শুধুমাত্র এইভাবে কিন্তু আসবে না,
আমরা যদি মনে করি যে ও আচ্ছা মা মাসি মাসি জিন পুরি চা বিস্কুট এর এইভাবেই আসবে, বিষয়টা কিন্তু তা না। পরীক্ষায় আসবে চা বিস্কুট, এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস, মানে পরীক্ষার মধ্যে বলেই দিবে যে এটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে চা বিস্কুট এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস, তাহলে তখন উত্তর দিতে হবে মিলনার্থক শব্দযোগে। তারপর আমরা যদি আরো দেখি যে বিরোধার্থক শব্দযোগে, যেমন হচ্ছে দা কুমড়া অহিনুকুল স্বর্গনরক। তারপর যদি 3 নম্বরে দেখি বিপরীতার্থক শব্দযোগে, যেমন আয় ব্যয় জমা খরচ। তারপর হচ্ছে অঙ্গবাচক হাত পা নাক কান। তাহলে এই যে হাত পা নাক কান এগুলো তো হচ্ছে অবশ্যই অঙ্গবাচক, মানে হচ্ছে অঙ্গ প্রকাশ করে। তো যেহেতু এটা অঙ্গ বোঝায়, অঙ্গ প্রকাশ করে, তাই এটাকে বলা হচ্ছে অঙ্গবাচক। তারপর সংখ্যাবাচক 9 6 7 17 এগুলো হচ্ছে সংখ্যাবাচক, কারণ এগুলো সংখ্যা দ্বারাই বোঝাচ্ছে, সংখ্যা শব্দের যোগেই মূলত এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে। আমরা যদি আরো দেখি 6 নম্বরে, সেটা হচ্ছে সমার্থক শব্দযোগে, যেমন হচ্ছে হাট বাজার ঘর দুয়ার, তারপর হচ্ছে কলকারখানা। আর তারপরে যে রয়েছে প্রায় সমর্থক ও সহজ শব্দযোগে, মানে প্রায় সমর্থক বলতে হচ্ছে এইখানে যদি আমি একটু খেয়াল করি যে হাট বাজার, এই হাট বাজার এটা কিন্তু হচ্ছে সমর্থক শব্দ, কিন্তু হাট আর বাজারে এই দুটো শব্দের সাথে কিন্তু গঠনগত দিক থেকে বানানগত দিক থেকে কোনো মিল নেই। আর এখানে কাপড় চোপড়, এখানে বানানগত দিক থেকে একটা মিল আছে, ধন্যাত্মক টাইপের আর কি। তো এখন এখানে কাপড় চোপড় কা চো, এখানে কা, এখানে চো, পোকা মাকড়, এরকম দেখা যায় এটার সাথে এটার একটা বেশ মিল থাকে, এরকম একটা বিষয়। কাপড় চোপড় পোকা মাকড় এরকম যদি হয়, আর কল কারখানা ঘর দুয়ার হাট বাজার পুরো আলাদা দুটো শব্দ। আলাদা দুটো শব্দ যেরকম যখন হয় তখন এটাকে সমর্থক শব্দ বলে আর কি। মানে আলাদা দুটো শব্দ যদি কখনো একই অর্থ প্রকাশ করে, সম অর্থ প্রকাশ করে, তখন বলা হয় সমর্থক শব্দ। আর একটু শুনতেও একই রকম শোনায়, এই টাইপের যদি কোনো কিছু হয়, এই টাইপের মানে শুনতে লিখতে যদি একই রকম বানানের হয়, একই রকম উচ্চারণের হয়, তখন দেখা যায় ওইটা যদি একই রকম অর্থ প্রকাশ করে, সম অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় প্রায় সমর্থক ও সহচর শব্দযোগে। এই হচ্ছে মোটামুটি পার্থক্য। তারপর যদি বলি দুটি সর্বনাম যোগে, যেমন দুইটাই সর্বনাম, যা তা যে সে যথা তথা তুমি আমি, এগুলো হচ্ছে সর্বনাম যোগে। তারপর যদি বলি দুটি ক্রিয়া যোগে, যেমন আসা যাওয়া চলা ফেরা, এগুলো দুটোই কিন্তু এখানে কি বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। তারপর দুটি ক্রিয়া বিশেষণ। আচ্ছা, অনেকেরই ক্রিয়া বিশেষণটা মনে থাকে না, আমি যদি বলি ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অনেকের বোধহয় খুব সহজেই মনে থাকবে, যেমন ধীরে সুস্থে আগে পাছে আকারে ইঙ্গিতে। তারপর দেখতে পাচ্ছি দুটি বিশেষণ যোগে, মানে অ্যাডজেক্টিভ, তাহলে কম বেশি আসল নকল, এটাকে অনেকে বিপরীত বলে, কিন্তু এটা কিন্তু বিশেষণ যোগেই হবে। তো এই হচ্ছে মোটামুটি এই 11 রকমের দ্বন্দ্ব সমাস সাধিত হয়ে থাকে। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এখানে একটা বিষয় খুব বলার বিষয়, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু পরীক্ষায় এটাই উত্তর দিতে হবে যে এই ধীরে সুস্থে বা আকারে ইঙ্গিতে এটা কোন অর্থযোগে দ্বন্দ্ব সমাস। তখন আমাকে উত্তর দিতে হবে দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। যদি এই উত্তরগুলো যদি না দিতে পারি, তাহলে কিন্তু এই প্রস্তুতি যদি আমার না থাকে, তাহলে কিন্তু এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। মানে তোমাদের জন্য বোঝানোটা দেখা যাবে যে আমি তো দ্বন্দ্ব ঠিকই নির্ণয় করতে পারছি, কিন্তু এই যে আলাদা করে দ্বন্দ্বের যে একরকম প্রকার না, মানে কয় রকম ভাবে কয় প্রকারে সাধিত হয়, সেরকম একটা বুঝিয়েছে আর কি। তো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে আমরা দেখতে পাচ্ছি এখানে সবসময় পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়। পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, এখানে নীল যে পদ্ম, এখানে নীল পদ্ম, তাহলে এখানে অবশ্যই পরপদ মানে যে পদ্মটা তার উপর নির্ভর করছে মূলত। তারপর হচ্ছে কাঁচা অথবা মিঠা, মহান যে নবী, আলু সিদ্ধ যে আলু, যিনি জজ তিনি সাহেব, শান্ত অথচ শিষ্ট। আমরা দেখতে পাচ্ছি সবসময় এখানে মূলত কি হচ্ছে, এখানে পরপদের অর্থগুলাই মূলত সর্বদাই অর্থের প্রাধান্য পাচ্ছে। তবে আমরা আরেকটা ভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে যিনি অথচ, যে যিনি অথচ, যদি এইগুলো থাকে, যদি ব্যাগ বাক্যের মধ্যে যে যিনি অথচ এইগুলো থাকলে সেটাকে বলা হয় হচ্ছে কর্মধারয়।
এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা মনে রাখতে পারি আর কি, স্বাভাবিকভাবে আমাদের এই জিনিসটা মনে থাকার কথা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাসের প্রকারভেদ মূলত হচ্ছে চারটি। একটা হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। আচ্ছা, আমরা যদি মধ্যপদলোপী কর্মধারয় প্রথমে ফার্স্টে দেখতে চাই, তাহলে হচ্ছে একটু খেয়াল করে দেখবো, মধ্যপদলোপী কর্মধারয় মানে হচ্ছে সমাসের ব্যাস বাক্যে মাঝের পদ লোপ পায়। যেমন উদাহরণস্বরূপ দেখতে পাবো যে সাহিত্য বিষয়ক সভা, এখানে বিষয়কটা বাদ যাচ্ছে, মাঝখানের পদটা লোপ পাচ্ছে। সিংহ চিহ্নিত আসন, মাঝখানের পদটা লোপ পাচ্ছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, এখানেও কিন্তু মাঝখানের পদটা কি পাচ্ছে, লোপ পাচ্ছে। তো এই যে মাঝখানের পদ যদি লোপ পায়, এই মাঝখানের পদ যদি লোপ পায়, তাহলে আমরা সেটাকে বলতে পারি সেটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উপমান কর্মধারয়। এখন উপমান কর্মধারয় হচ্ছে, প্রথমেই আমি যদি একটা ক্লু বলে নিই, এই ক্লুটা বুঝতে আমার অনেক সহজ হবে। সেটা হচ্ছে যে বাস্তব ঘটনায় দুটি বস্তু যদি দৃশ্যমান হয়, বাস্তব ঘটনায় যদি দুটি বস্তু দৃশ্যমান হয়, তাহলে তাকে বলা হয় হচ্ছে উপমান কর্মধারয়। তাহলে এইটা আমি কিভাবে বুঝবো, মানে ঘটনা বাস্তব হতে হবে, আবার বস্তু দুটি দৃশ্যমানও হতে হবে। বাস্তব ঘটনায় বস্তু যদি দৃশ্যমান হলে তা মূলত কি হয়, তা মূলত কর্মধারয় হয়। এখন এটা যে কিভাবে কর্মধারয় হবে তার উদাহরণগুলো আমরা একটু দেখি। যেমন প্রথমেই আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। খেয়াল করে দেখতে হবে, এই যে তুষারের ন্যায় শুভ্র, আমরা কিন্তু এই যে এই ব্যাস বাক্যের দিকে তাকাবো না। ব্যাস যদি বাক্যের দিকে যদি আমরা তাকাই, এই ব্যাস বাক্যের দিকে তাকালে কিন্তু আমরা এখানে আমাদের বুঝতে একটু কঠিন হয়ে যাবে। আমরা সাধারণত চেষ্টা করব হচ্ছে এই যে সবসময় সমস্ত পদ যেটা রয়েছে, এই সমস্ত পদের দিকে তাকানোর জন্য। সমস্ত পদের দিকে তাকিয়ে আমাদের এটা বুঝতে একটু সহজ হবে। তাই আমরা সবসময় এই বাস্তব ঘটনায় যে দুটি বস্তু দৃশ্যমান হবে, এটা বোঝার জন্য আমরা মূলত যার সাহায্য নেব সে হচ্ছে সমস্ত পদ। তাহলে আমরা যদি একটু সমস্ত পদের দিকে তাকাই, তাহলে এখানে তুষার শুভ্র, তুষার শুভ্র, এই যে তুষারটা হচ্ছে এখানে কি বাস্তবে দেখা যায়, সত্যি সত্যি দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে শুভ্র, এটাও তো দেখা যায়, দুটোই হচ্ছে দেখা যাচ্ছে। আবার খেয়াল করতে হবে, এটা হচ্ছে বাস্তব ঘটনায় সত্যি সত্যি কিন্তু হয়। যেমন তুষার শুভ্র কি হয়? হ্যাঁ, তুষার শুভ্র তো অবশ্যই হয়। যেহেতু তুষার শুভ্র হয়, তো তুষার শুভ্র হওয়ার কারণে মূলত এই দুইটাই হচ্ছে মূলত কি হয়ে থাকে, এই দুইটাই হচ্ছে মূলত দেখাও যায় এবং বাস্তবে হয়েও থাকে। বাস্তবে কিন্তু তুষার শুভ্র হয়, মানে তুষার সাদা হয়ে থাকে। এই যে তুলনাটা কিন্তু বাস্তবেই হয়ে থাকে, বাস্তবেই হয় এবং দুইটাই দৃশ্যমান। আমরা যদি পরের উদাহরণটা দেখতে পাই, যেমন হচ্ছে কাজল কালো। তো এইখানে আমরা যদি খেয়াল করে দেখি যে কাজল কালো, হ্যাঁ, কাজল এবং কালো এটা কিন্তু দুইটা বাস্তবেই কি হচ্ছে, দুইটা কিন্তু বাস্তবেই এখানে হচ্ছে, মানে বাস্তবে কাজল কালো হয় এবং কাজল দেখা যায়, কালোও দেখা যায়। তাহলে এখানে বাস্তব ঘটনায় দুইটাই কি দৃশ্যমান। এরপর যদি আমরা খেয়াল করি যে ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে কিন্তু অবশ্যই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু বাস্তবে ভ্রমর কৃষ্ণ কেশ, চুল তো কালো হয় এবং এটা দুইটাই কিন্তু দেখা যায়। তারপর হচ্ছে অরুণ রাঙা, তাহলে অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে সূর্য। তাহলে এই যে অরুণ মানে হচ্ছে সূর্য, তারপর হচ্ছে রাঙা, তাহলে অরুণ রাঙা, তাহলে এখানে অরুণও দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে এবং বাস্তবে এটা সত্য, মানে সত্যি সত্যি হয়। বাস্তব ঘটনায় যদি দুইটা বস্তুই যদি দৃশ্যমান হয়, তাকে কি বলা হয়ে থাকে, উপমান বলা হয়ে থাকে। এটা হচ্ছে একটা সহজ নিয়ম। এরপর যদি আমরা পরেরগুলো দেখি, মানে হচ্ছে উপমিত দেখি। উপমানের মধ্যে কিন্তু উপমিত কিন্তু একটু পার্থক্য তো অবশ্যই রয়েছে। কিরকম পার্থক্য একটু দেখি। পার্থক্যগুলো হচ্ছে এরকম যে পুরুষ সিংহের ন্যায়, এইখানে কি হচ্ছে সিংহ পুরুষ, এখানে সিংহ দেখা যায়, পুরুষ দেখা যায়, দুইটাই দৃশ্যমান। সিংহ দেখা যাচ্ছে, পুরুষ দেখা যাচ্ছে, দুইটাই কিন্তু এখানে কি হচ্ছে, এই দুইটাই কি হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এই দুইটাই যদিও দৃশ্যমান হচ্ছে, কিন্তু এটা অবাস্তব ঘটনা, কারণ বাস্তবে পুরুষ কখনো সিংহ হয় না। আবার যদি আমরা খেয়াল করে দেখি যে চন্দ্রমুখ,
এই চন্দ্রমুখের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, চন্দ্রমুখের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্র, এখানে দেখা যাচ্ছে মুখও দেখা যাচ্ছে, কিন্তু এই যে তুলনাটা হচ্ছে, এই তুলনা হচ্ছে অবাস্তব হচ্ছে। তুলনা যেহেতু অবাস্তব হচ্ছে, তুলনা অবাস্তব হওয়ার কারণে এটা মূলত উপমিত হচ্ছে। তাহলে আগেরটা হচ্ছে কি ছিল, উপমান ছিল হচ্ছে বাস্তব ঘটনায়, মানে বাস্তবেই সম্ভব, বাস্তব ঘটনায় যদি দুটি বস্তু দৃশ্যমান হয় সেক্ষেত্রে হচ্ছে উপমান, আর অবাস্তব ঘটনায় যদি দুইটা বস্তু দৃশ্যমান হয় তাহলে হচ্ছে উপমিত কর্মধারায়। আমরা ঠিক তার পরেরটা একটু দেখি। পরেরটা হচ্ছে রূপক। রূপক মানে কি, কল্পনা। এই যে কল্পনা বলা হচ্ছে, তাহলে কল্পনা মানে আমরা কি বুঝবো, তার মানে এখানে একটি দৃশ্যমান হবে না। কিরকম দেখি, উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে এরকম, ক্রোধ রূপ অনল। তাহলে আমাকে এখানে বুঝতে হবে, ফার্স্টের উদাহরণটা আমরা যদি একটু দেখি, যে ক্রোধানল। ক্রোধানলের ক্ষেত্রে দেখতে হবে যে ক্রোধ মানে কি, ক্রোধ মানে হচ্ছে রাগ, আর অনল মানে হচ্ছে আগুন। এখন এই যে ক্রোধ মানে হচ্ছে রাগ আর অনল মানে হচ্ছে আগুন, এইখানে বুঝতে হবে অনল তো দেখা যায় বাট ক্রোধ তো দেখা যায় না। তাহলে অনল দেখা যাচ্ছে বাট ক্রোধ দেখা যাচ্ছে না। তাহলে এই অনল দেখা গেলেও ক্রোধ যেহেতু দেখা যাচ্ছে না, তার মানে একটি দৃশ্যমান আরেকটি হচ্ছে দৃশ্যমান না। তার মানে দৃশ্যমান কয়টা, একটা, একটা বস্তু দৃশ্যমান, এবং তুলনাটা অবশ্যই অবাস্তব। কারণ রাগ তো কখনো কি হয় না, রাগ তো অবশ্যই সেটা দেখা যায়, মানে রাগ তো কখনো আগুন হয় না, এটা তো বাস্তবের মানে এটা হয় না, সম্ভব না। আমি যখন দেখে যাই তখন কি আসলেই আমার আশেপাশে কানে আগুন ধরে যায়, এরকম কোন একটা কিছু, বা মাথায় আগুন ধরে যায়, সত্যি সত্যি হয়, বাস্তবে কি হয় না, এটা বাস্তবে হয় না, মূলত এটা হচ্ছে অবাস্তব। এই অবাস্তবের মধ্যে যে তুলনাটা হলো, সেই তুলনার মধ্যে আবার বস্তু দৃশ্যমান হচ্ছে একটি, তো বস্তু একটি দৃশ্যমান হওয়ার কারণে মূলত এটা হয়ে গেল হচ্ছে রূপক। একইভাবে পরের দুইটা যদি উদাহরণ দেখি, এই বিষাদ সিন্ধু এবং মনমাছি, এদের ক্ষেত্রে দেখতে পারবো যে বিষাদ সিন্ধু, এই বিষাদ দুঃখ, এই দুঃখ তো দেখা যাচ্ছে না, আবার সিন্ধু, সেক্ষেত্রে কিন্তু সিন্ধু কি করা যায়, সিন্ধু হচ্ছে দেখা যায়, মানে সাগর দেখা যায়। এখানে এই সিন্ধু দেখা যায়, বিষাদ দেখা যায় না, তাহলে একটা বস্তু দৃশ্যমান হচ্ছে, আর এই বিষাদ সিন্ধু এখানে মূলত কি হচ্ছে, এটা কিন্তু একটা অবাস্তব তুলনা। এবং মন মাঝি, মন দেখা যায় না আর মাঝি হচ্ছে দেখা যায়, আর এই মন মাঝি এই তুলনাও কিন্তু হচ্ছে একটা অবাস্তব তুলনা। তো এই যে ব্যাপারগুলো এইভাবে যদি আমরা মনে রাখতে পারি যে অবাস্তব তুলনায় একটি বস্তু দৃশ্যমান হলে সেটা কি হচ্ছে, রূপক হচ্ছে। তো তাহলে আমরা মোটামুটি যদি এটাকে একটা কনক্লুশনে আনি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম হয় যে বাস্তব তুলনায় দুইটা বস্তু দৃশ্যমান হলে উপমান, অবাস্তব তুলনায় দুইটি বস্তু দৃশ্যমান হলে উপমিত, অবাস্তব তুলনায় একটি বস্তু দৃশ্যমান হলে রূপক। তো আশা করি জিনিসগুলো খুব সহজেই বোঝা গিয়েছে। তো আমরা তার পরের ধাপে চলে যাই। তারপরের ধাপে রয়েছে হচ্ছে দ্বিগু সমাস। তো দ্বিগু সমাস নিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম। দ্বিগু সমাস মানে সহজ হলেও কিন্তু একটা ঝামেলা লাগে। কি ঝামেলা বলছি, সেটা হচ্ছে দ্বিগু সমাস আমরা খুব সহজেই চিনতে পারবো। কিভাবে চিনতে পারবো, এই একটা জিনিস দিয়ে দ্বিগু সমাসকে চেনা যায়। সেটা কি, সেটা হচ্ছে দ্বিগু সমাসের মধ্যে সংখ্যা থাকলে কি সেটা দ্বিগু সমাস হয়। এই কথাটা অনেকে বলে, কিন্তু এটা ঠিক না, এই কথাটা একটু কারেকশন করা দরকার। সংখ্যা থাকলে শুধুমাত্র সেটা সবসময় কি হয় না, দ্বিগু সমাস হয় না। মনে রাখতে হবে সংখ্যার পাশাপাশি সেখানে যদি সমাহার থাকে, কি থাকে, সমাহার, যদি আমরা সেখানে সমাহার পাই তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা দ্বিগু সমাস বলতে পারি। আমাদের সংখ্যার সাথে কি থাকতে হবে, আমাদের সংখ্যার সাথে সেখানে কিন্তু সমাহারটাও থাকতে হবে। যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, তাহলে সেটাকে আমরা হচ্ছে দ্বিগু সমাস বলতে পারবো। তাহলে এইখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, সংখ্যাও রয়েছে আবার সমষ্টি সমাহার রয়েছে। সংখ্যা আর সমষ্টি সমাহার যদি থাকে তাহলে তাকে কি বলা যায়, তাহলে তাকে সেটাকে হচ্ছে দ্বিগু সমাস বলা যেতে পারে। আর যদি সংখ্যা রয়েছে কিন্তু সমষ্টি সমাহার নেই তাহলে তাকে দ্বিগু সমাস বলা যাবে না, সেটাকে সংখ্যাবাচক বহুব্রী বলতে হবে। আমরা এখানে যতগুলো উদাহরণ দেখেছি সবগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা যেরকম রয়েছে আবার সমষ্টি সমাহার আমরা এখানে পাচ্ছি। তাহলে এই যে তিন কালের সমাহার, ত্রিকাল, শত অব্দের সমাহার, শতাব্দী, পঞ্চবটের সমাহার,
পঞ্চবটি, 3 বাহুর সমষ্টি ত্রিভুজ, 4 বাহুর সমষ্টি চতুর্ভুজ, চৌরাস্তার সমাহার চৌরাস্তা। এই সবগুলোই দ্বিগু সমাস। তাহলে আমরা মোটামুটি কি বলতে পারি কথাটা, যদি সংখ্যার সাথে সমষ্টির সমাহার থাকে তাহলে সেটা কি হবে, দ্বিগু সমাস। আর যদি সমষ্টির সমাহার না থাকে তাহলে কি হবে, সংখ্যাবাচক বহুব্রী। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা পরের ধাপে যাই। আমরা এবার পড়ব হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস মূলত হচ্ছে 9 প্রকার। তো 9 প্রকার তৎপুরুষ সমাস একটু বেশ দীর্ঘ আলোচনা, তো আমরা আস্তে আস্তে আলোচনাটা একটু আগাই। তৎপুরুষ 9 প্রকার হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বা অলক ষষ্ঠী তৎপুরুষ, তারপর সপ্তমী তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নৈয় তৎপুরুষ, আর হচ্ছে অলুক তৎপুরুষ। এইগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা এক এক করে যদি আমরা দেখি তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। আর আমাদের এই তৎপুরুষ পড়তে গিয়ে অন্তপক্ষে এই 1 থেকে সপ্তমী পর্যন্ত পড়তে গিয়ে আমাদের কিন্তু বিভক্তি সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে। তো আশা করি যারা আমরা কারকের ক্লাসটা করেছি তাদের কাছে কিন্তু বিভক্তিটা অনেক বেশি পরিচিত। আর আমাদের কারকের ওই যে বিভক্তিগুলো যে আমরা পড়েছিলাম সেগুলো আমাদের এই তৎপুরুষের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। তো আমরা মনে হয় আস্তে আস্তে শুরু করি। তো তৎপুরুষ সমাসের মধ্যে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষে কি হবে, দ্বিতীয় তৎপুরুষটা আমরা একটু খেয়াল করে দেখি। দ্বিতীয় তৎপুরুষে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ব্যাস বাক্যে মূলত হচ্ছে বিভক্তি লোপ পাবে। তো আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাসকে কিন্তু কর্মেও তৎপুরুষ সমাস বলে, এটা মনে রাখতে হবে, কর্মে। তাহলে এই দ্বিতীয় তৎপুরুষকে যদি কখনো পরীক্ষায় কর্মে তৎপুরুষ বলা হয় তাহলে কিন্তু এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দ্বিতীয় তৎপুরুষ বলতে যা বোঝায় কর্মে তৎপুরুষ বলতে একই বোঝায়, সম্পূর্ণ একরকম। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাস বাক্যে কোন বিভক্তি লোপ পাবে, হ্যাঁ, ব্যাস বাক্যে কে রে মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ দুঃখকে প্রাপ্ত, তাহলে এখানে দুঃখকে, এই যে আমরা তাহলে কি পেলাম, আমরা যখন দুঃখ প্রাপ্ত যখন বলছি তখন কিন্তু এখানে কে এটা থাকছে না, এই কে থাকছে না। আর এখানে কি হচ্ছে, এখানে ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দটি লোপ পাবে। তো এই যে ব্যাস বাক্যে যখন ব্যাপিয়া শব্দটি লোপ পাবে তখন এই ব্যাপিয়া লোপ পাওয়ার কারণে কিন্তু সেটা কি হতে পারে, সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস বা কর্মে তৎপুরুষ সমাস কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপিয়া, এই যে ব্যাপিয়া, এই ব্যাপিয়া কিন্তু পরবর্তীতে পাওয়া যাচ্ছে না। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। তো আমরা মোটামুটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ কিভাবে হবে আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে তৃতীয় তৎপুরুষ বা এটাকে আমরা কি বলতে পারি, করণে তৎপুরুষ সমাস বলতে পারি। এই যে করণে তৎপুরুষ সমাস ব্যাস বাক্যে বিভক্তি দ্বারা, মানে বিভক্তি কি দ্বারা দিয়ে কর্তৃক, মানে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে, এই দ্বারা দিয়ে কর্তৃক থাকলে সেটাকে কি বলা হবে, মূলত এটাকে বলা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা একটু যেমন পড়ি, উদাহরণগুলো যদি একটু দেখতে থাকি, সেটা হচ্ছে মন দিয়ে গড়া। তাহলে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, দিয়ে। তো এই যে দিয়ে রয়েছে, এই দিয়ে থাকার কারণে এখানে কি হবে, মাঝখানে কিন্তু দিয়েটা বাদ পড়ে যাচ্ছে, মন গড়া। তাহলে এটা কি হয়ে গেল, মূলত এটা হয়ে গেল হচ্ছে তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ বা করণে তৎপুরুষ। আচ্ছা, আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে ব্যাস বাক্যে উনহীন শূন্য প্রভৃতি শব্দ হলেও কিন্তু আমরা তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন বিদ্যা দ্বারা হীন, জ্ঞান দ্বারা শূন্য, এক দ্বারা উন, বিদ্যাহীন, জ্ঞান শূন্য, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাস বাক্যে কিন্তু উনহীন শূন্য এগুলো পাওয়া যাচ্ছে। এই যে উনহীন শূন্য, এই যে উনহীন শূন্য যদি এগুলো পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কি হতে পারে, সেই ক্ষেত্রে সেটা তৃতীয় তৎপুরুষ বা করণীয় তৎপুরুষ সমাস হতে পারে। তো আমরা এগুলো বুঝতে পারলাম। এই কয়েকটা ক্লু যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের জন্য এই ব্যাপারটা মনে রাখাটা অনেক বেশি সহজ। আচ্ছা, আমরা তারপরে যাই। আমরা এবার পড়বো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্প্রদানে তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন এই ব্যাস বাক্যে যখন কাউকে কি করা হয়, ব্যাস বাক্যে কাউকে যদি সম্মান, ভক্তি, শ্রদ্ধা, উদ্দেশ্যে দান করা বোঝাবে, সবসময় এটা মনে রাখতে হবে।
তাহলে চতুর্থী বিভক্তি এখানে কে রে লোপ পাবে বা জন্য নিমিত্ত এই ধরনের যদি লোপ পায় আর কি। উদাহরণ দেখি, উদাহরণটা হচ্ছে আমরা যদি এই পুরো উদাহরণ যদি কতগুলো দেখতে পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গুরুকে ভক্তি, তাহলে এখানে কে বাদ যাচ্ছে, গুরুকে কে বাদ গেল। আচ্ছা, তারপর হচ্ছে গুরুকে ভক্তি, বিয়ের জন্য পাগলা, তাহলে জন্য মানে কোনো একটা উদ্দেশ্য, এটা কিছু বোঝাচ্ছে, বিয়ের উদ্দেশ্যে পাগলা। হজের উদ্দেশ্যে যাত্রা বা হজের জন্য যাত্রা, তাহলে হজ যাত্রা। বা রান্নার জন্য ঘর, বসতের নিমিত্তে বাড়ি, আরামের জন্য কেদারা, আরাম কেদারা, ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস, পাগলদের জন্য গারদ, পাগলা গারদ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, হজের জন্য যাত্রা, হজ যাত্রা, রান্নার জন্য ঘর, রান্নাঘর, এই সবগুলাতেই কিন্তু কোনো একটা উদ্দেশ্য টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। ভক্তি শ্রদ্ধার পাশাপাশি যেরকম উদ্দেশ্য, জন্য নিমিত্ত এরকম যদি বোঝায়, হ্যাঁ, বা জন্য নিমিত্ত যদি বাদ পড়ে বা কে রে যদি লোপ পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কি হবে, চতুর্থী তৎপুরুষ বা সম্প্রদানে তৎপুরুষ সমাস বলে। একটা কথা কিন্তু বলে রাখা উচিত, চতুর্থী কিন্তু আমরা মনে থাকার কথা কারকের মধ্যে যখন পড়েছিলাম, কারকের মধ্যে পড়ার সময় কিন্তু আমরা চতুর্থী আমাদের মনে থাকার কথা যে এই চতুর্থী কিন্তু হচ্ছে কারকের মধ্যে সম্প্রদানেই কিন্তু একদম স্পেশাল ছিল। তো সেইখান থেকেই কিন্তু হচ্ছে এই চতুর্থী তৎপুরুষ সমাসটা কিন্তু সম্প্রদানে তৎপুরুষ সমাস বোঝাচ্ছে। এই যে চতুর্থী তৎপুরুষের সাথে সম্প্রদানের যে মিলটা, এই মিলটা আমরা বুঝতে পারছি। এবং আমরা আমাদের এটাও মনে থাকার কথা, যেমন আমরা তৃতীয়াকে বলছি হচ্ছে করণ, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক। আমাদের মনে থাকার কথা যে আমরা করণে যতগুলো কারকের মধ্যে দেখেছিলাম, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় যেটা হতো আর কি, যে বেশিরভাগ জায়গায় ওই ব্যাস বাক্যে যেটা হতো যে ওই দ্বারা দিয়ে, মানে ব্যাস বাক্যে না, দুঃখিত, মানে বেশিরভাগ জায়গায় দ্বারা দিয়ে কর্তৃকটাই কিন্তু হচ্ছে মূলত কি হতো, করণ হতো। তো ওই জন্যই আর কি এখানেও যেহেতু ওই দ্বারা দিয়ে কর্তৃক বাদ গেলে করণ হচ্ছে, বা এখানে ওই কে রে লোপ পেলে বা জন্য নিমিত্ত হলে সম্প্রদান হচ্ছে। এই যে নামকরণের যে ক্রাইটেরিয়া, এটা মূলত এইভাবে চলে এসেছে। তো আশা করি এই উদাহরণগুলো দেখার মাধ্যমে আমাদের বিষয়টা একদম পরিষ্কার হয়েছে। তো আমরা বাদ বাকি তৎপুরুষ যেগুলো রয়েছে সেগুলো একটু দেখতে থাকি। তো তৎপুরুষের এবারে আমরা দেখবো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, বা এটাকে বলা হচ্ছে অপাদানে। এই ক্ষেত্রেও কিন্তু বলতে যাই যে কারকের মধ্যে আমরা যেগুলো পঞ্চমী বিভক্তি ব্যবহৃত হতো সেগুলোই কিন্তু বেশিরভাগ, আমি বলছি যে সবগুলো না, বেশিরভাগ কিন্তু কি হতো, অপাদান হতো। আমি যদি একটু উদাহরণের দিকে তাকাই, উদাহরণটা হচ্ছে এরকম, যেমন এই যে বিলাত থেকে ফেরত, তাহলে এখানে কি হচ্ছে, থেকে। এই যে থেকে, তাহলে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে লোপ পাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ বা অপাদানে তৎপুরুষ। আশা করি এই বিষয়টা খুব সহজেই বোঝা গেল। এবার হচ্ছে ষষ্ঠী বা সম্বন্ধে। এখানে একটা কথা আছে, আমরা কিন্তু একটা কথা জেনে রাখতে হবে আমাদের, যে সম্বন্ধে একটা বিভক্তি কিন্তু একদম ফিক্সড, সেটা কি, ষষ্ঠী। তো সম্বন্ধের মধ্যে কিন্তু একটাই বিভক্তি হয়। যদি পরীক্ষায় কখনো আসে যে সম্বন্ধে কোন বিভক্তি হয়, হ্যাঁ, সম্বন্ধে সর্বদাই সবসময় ষষ্ঠী বিভক্তি হয়। তো সম্বন্ধে যেহেতু সবসময় ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে, এই জন্য সম্বন্ধ এটাকে ষষ্ঠী তৎপুরুষকে সম্বন্ধে তৎপুরুষ বলা হয়ে থাকে। তো আশা করি এই যে নামকরণের মধ্যে যে মিলটা, এই নামকরণের মধ্যে মিলটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তো আমরা দেখি, উদাহরণ একটু দেখে ফেলি। উদাহরণটা কি, দেখা যাচ্ছে বাইশ বাক্যে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে প্রথমত র এর এটা লোপ পাইলো, তাহলে চায়ের বাগান, এখানে কি হচ্ছে, চা বাগান, তাহলে এর বাদ গেল। কিন্তু এই ব্যতিক্রমে এই জায়গায় একটু খেয়াল করতে হবে, এখানে এসে রাজার পুত্র কি হচ্ছে, রাজপুত্র, মাতার সেবা মাতৃসেবা, পিতার সেবা পিতৃসেবা। তাহলে এখানে বিষয়টা কি, এই লাইনটা খেয়াল করতে হবে। এই লাইনে এখানে কি বলা হচ্ছে, এখানে রাজার, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে রাজ, মাতা হয়ে যাচ্ছে, মাতার পরিবর্তন রূপ হচ্ছে মাতৃ, পিতার পরিবর্তন রূপ হচ্ছে পিতৃ। তার মানে এখানে ওই রাজার থেকে রাজ, মাতা থেকে মাতৃ, পিতা থেকে কি হচ্ছে, পিতৃ। তো এই কারণে এখানে কিন্তু মূলত অনেকের মনে হতে পারে রাজার পুত্র, এখানে আর বাদ পড়ে যাচ্ছে, সেটা তা না। মূলত এখানে রাজার, এখানে মূলত হচ্ছে রাজ, এই যে, তাহলে এখানে কি বাদ পড়ে গেল,
এখানে মূলত হচ্ছে রটাই বাদ পড়ছে। তো এই বিষয়টা আশা করি ভালো করে বোঝার কথা। এরপর হচ্ছে সপ্তমী তৎপুরুষ বা অধিকরণে তৎপুরুষ। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি সেটা হচ্ছে ব্যাস বাক্যে সপ্তমী বিভক্তি মানে এ অতে এটা লোপ পাবে। আচ্ছা, এখন দিবাই নিদ্রা, তাহলে কি হচ্ছে দিবা নিদ্রা, দিবাই অন্তস্থ বাদ পড়ে গেল, কারণ এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এই জন্য এটাকে বেসিক্যালি বলা হচ্ছে সপ্তমী, বা আর একটা কথা বলা হয়ে থাকে অধিকরণ। কারণ অধিকরণ আমরা দেখেছিলাম যে অধিকরণে কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, বেশিরভাগ জায়গায় কি হয়ে থাকে, বেশিরভাগ জায়গায় মূলত হচ্ছে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অধিকরণ হয়ে থাকে। এই জন্য সপ্তমী তৎপুরুষকে অধিকরণে তৎপুরুষ বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছে বিষয়টা। এরপর গাছে পাকা, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি গাছ পাকা, ওই এ বাদ চলে যাচ্ছে, এটাও কি সপ্তমী তৎপুরুষ বা অধিকরণ তৎপুরুষ। আমরা পরের তৎপুরুষে চলে যাই, সেটা হচ্ছে পরের তৎপুরুষটা কি, পরের তৎপুরুষটা হচ্ছে অলোক ষষ্ঠী তৎপুরুষ। তো এই যে অলোক ষষ্ঠী তৎপুরুষ, এখানে মূলত কি আমরা ষষ্ঠী তৎপুরুষে দেখতে পেয়েছিলাম যে ষষ্ঠী তৎপুরুষ বা ষষ্ঠীটা বাদ পড়ে যাচ্ছিল, আর অলোক ষষ্ঠী, অলোক মানে কি বিভক্তি বাদ পড়ে না, তাহলে ষষ্ঠী তৎপুরুষে বিভক্তি বাদ পড়বে, আর অলোক ষষ্ঠী তৎপুরুষে কি হবে, বিভক্তি বাদ পড়বে না। যেমন আমরা এই শব্দটা আমি বলেই দিয়েছি যে শব্দের মাঝে বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি কি পাবে না, লোপ পাবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি মানুষের পা, কি পাচ্ছি এখানে, মানুষের পা। তো এখানে দুঃখিত, মানুষের পা না, মনের মানুষ, আমি সাপের পা, দুঃখিত, এখানে মনের মানুষ, তাহলে মনের মানুষের মধ্যে এটা কিন্তু লোপ পাইনি। সাপের পা, এখানে কিন্তু এরটা লোপ পাইনি, এখানে এদের লোপ পেল না, বিভক্তি লোপ পেল না, মানে ষষ্ঠী বিভক্তি লোপ পেল না। এই লোপ, বিভক্তি লোপ না পাকে কি বলা হয়, অলোক। আর যেহেতু এখানে স্পেশালি ষষ্ঠী বিভক্তিটাই লোপ পেল না, তাই এটাকে বলা হচ্ছে অলোক ষষ্ঠী। অনেকেই কিন্তু ষষ্ঠী আর অলোক ষষ্ঠী অনেকে এক মনে করে থাকেন, কিন্তু এটা কিন্তু অবশ্যই ভুল। আশা করি তোমাদের এই ভুলটা এখন ভেঙে গিয়েছে। আর ব্যতিক্রম একটা রয়েছে ভ্রাতুষ্পুত্র, এটাও কিন্তু হচ্ছে অলোক ষষ্ঠী তৎপুরুষ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা পরের ধাপে চলে যাই। এবার হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। আচ্ছা, অনেকেই বলে থাকে নৈয় মানে কি, আসলে ব্যাস বাক্যে না বোধক শব্দ মানে হচ্ছে কোনগুলো, না, নেই, ন, নাই। আবার বলছি, না, নেই, ন, নাই যদি থাকে তাহলে নৈয় হবে। এখন কথা হচ্ছে না বোধক তো অনেকেই আছে, সব না বোধক কি বুঝাবে না, না বোধকের মধ্যে কি কি থাকতে হবে, না বোধকের মধ্যে না, নেই, ন, নাই, না, নেই, ন, নাই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলত কি বলবো, সেই ক্ষেত্রে ব্যাস বাক্যে এই ধরনের না, নেই, না থাকলে সেটাকে আমরা নৈয় তৎপুরুষ বলবো। যেমন আমরা দেখতে পাচ্ছি নকাল, তাহলে এই নকাল, অকাল, তাহলে আকাল, এটা কি হলো, এখানে এই ন থাকার কারণে নাবোধক বোঝালো, আর এই জন্য এটা হয়ে গেল হচ্ছে নৈয় তৎপুরুষ। যদি এইগুলো বাদ দিয়ে অন্যগুলো দিয়ে যদি বোঝায় নেগেটিভ বা নাবোধক তাহলে কিন্তু হবে না, এইগুলো দিয়ে বোঝাতে হবে। যদি এগুলো দিয়ে হয়ে থাকে তাহলে নৈয় বলতে হবে, অন্যগুলোতে হলে কিন্তু হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা কথা আছে বিশেষ দ্রষ্টব্যে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, ব্যাস বাক্যে যদি না বোধকের সাথে যার থাকে তাহলে কিন্তু নৈয় বহুব্রীহি হয়। যেমন হচ্ছে আশ্রয় নেই যার, এখানেও নেই আছে কিন্তু নেই সাথে যার আছে, যার থাকার কারণে এই নিরাশ্রয়টা হয়ে গেল হচ্ছে নৈয় বহুব্রীহি। আর নেই আশ্রয়, এখানে যারটা আমি দেইনি, তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, এটা নৈয় তৎপুরুষ হয়ে যাচ্ছে। তার মানে আমি নৈয় বহুব্রীহি আর নৈয় তৎপুরুষের মধ্যে পার্থক্য মূলত করব হচ্ছে নেগেটিভ দিয়ে না, কারণ দুইটার মধ্যেই নেগেটিভ আছে। তাহলে আমরা মূলত পার্থক্য করব যার দিয়ে। যার যদি থাকে তাহলে সেটা কি হবে, বহুব্রীহি হবে। যদি যার থাকে তাহলে কি হবে, বহুব্রীহি হবে। আর যদি যার না থাকে, শুধুমাত্র নেগেটিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হচ্ছে নৈয় তৎপুরুষ হবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই নৈয় তৎপুরুষ আর নৈয় বহুব্রীহি নিয়ে ঝামেলাটা। এই ঝামেলাটা খুব ছোট, আর ঝামেলা যখন ছোট হয়, মানে পার্থক্য যখন ছোট হয়, তখনই কিন্তু আমাদের বিভ্রান্তি হয়। তো এই ছোট বা অল্প পার্থক্য
এই পার্থক্যগুলো যদি আমাদের যদি একটু মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বিভ্রান্তিটা আর থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে অলুক তৎপুরুষের আমরা তৎপুরুষের মধ্যে মূলত এখন পড়বো হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ খুব সহজেই চেনা যায়। সেটা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের মতো যদি হয়, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের মতো যদি হয় তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্য কথা বলে যে সত্যবাদী, জলে চরে যা জলচর, জল দেয় যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ, আপনার রং লুকায় যে বর্ণচোরা। সবগুলোই কি এক কথায় প্রকাশ বোঝাচ্ছে। যেহেতু সবগুলো এক কথায় প্রকাশ বোঝাচ্ছে তাই এটা কি হয়ে যাচ্ছে? উপপদ তৎপুরুষ বোঝাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষগুলো একদম মুখস্থ রাখতে হয় আসলে, কারণ এইগুলো কিন্তু দেখতে কিন্তু হচ্ছে ওই অলুক বহুব্রীর মতো। তো দেখতে অলুক বহুব্রীর মতো হলেও কিন্তু এটাকে অলুক তৎপুরুষই বলা হয়ে থাকে। এই জন্য আমরা একটা মনে রাখবো এটা হচ্ছে মূলত অলুক তৎপুরুষ। এই কয়েকটা উদাহরণ রয়েছে বইয়ের মধ্যে, নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আমাকে একটু মনে রাখতে হবে। তো এই হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষের এটা একটু মুখস্থের বিষয়। তারপরে মোটামুটি অলুক তৎপুরুষ মানে তৎপুরুষ কিন্তু মোটামুটি আমরা পড়ে ফেলেছি। তো এইভাবে যদি কয়েকটা ক্লু বা রুলস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে বহুব্রী। এখন বহুব্রী মূলত হচ্ছে কি হয়ে থাকে যে সমস্যমান পদের প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। সমস্যমান পদ মানে এখানে বলা হচ্ছে মহাত্মা, মহান আত্মা, তারপর সমান কর্মী, সহ উদর, ধীর বুদ্ধি। এই মহাত্মা, সহকর্মী বা সহোদর বা ধীর বুদ্ধি এদের অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পাবে। এদের অন্য পদের অর্থ যে প্রাধান্য পায় এইটাকেই মূলত বলা হচ্ছে বহুব্রী। তবে এই শুধুমাত্র সংজ্ঞা দিয়ে, এই সংজ্ঞা দিয়ে কখনো বহুব্রী সমাস চিন্তা করা যায় না। আমাদের আসলে এই সংজ্ঞার বাইরে চিন্তা করতে হবে। সংজ্ঞা দিয়ে যদি শুধুমাত্র আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে আমরা বহুব্রী সমাস চিন্তা করতে পারবো না। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু যখন আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় করতে গিয়ে কিন্তু আমাদের এই বহুব্রী সমাসটা কি করতে হবে? অন্য ক্লু দিয়ে আমাদের এগুলো বের করতে হবে। আচ্ছা, তো আমরা বহুব্রী সমাসের যে প্রকারভেদ সেই প্রকারভেদগুলোর সাথে একটু পরিচিত হই। বহুব্রী সমাসের প্রকারভেদ হচ্ছে মূলত 8 প্রকার। এখানে আরও একটা প্রকার রয়েছে যে প্রকারটা মূলত আমরা 9 প্রকার বলতে পারি, কিন্তু আমি আলাদা করে 9 প্রকার ওইভাবে এখানে 8 প্রকারই দেখাচ্ছি। মূলত সেটা হচ্ছে আরেকটা যে প্রকার সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ আর কি, মানে যেটা পরিবর্তন হয় না, ওগুলোকে মুখস্থ করে ফেলতে হয় আর কি। যেহেতু ওগুলো মুখস্থ করে ফেলতে হয় তো সেই জন্য ওই প্রকারটা এখানে আর কি দেখানো হয়নি। আমরা মূলত এখানে 8 প্রকার নিয়ে একটু আলোচনা করব। ওই যে আরেকটা প্রকার মানে 9 নম্বর যে প্রকারটা মানে নিপাতন সিদ্ধ, যেহেতু ওটা কোনো নিয়ম মানে না, আর আমরা জানি নিপাতন সিদ্ধগুলো কখনো নিয়ম মানে না, আর নিপাতন সিদ্ধ যেহেতু নিয়ম মানে না সেই জন্য সেগুলোকে সবসময় কী করতে হয়? মুখস্থ করতে হয়। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 প্রকার কি আমাদের এখানে একদম বিস্তারিত রয়েছে। তো বিস্তারিত এখানে 8 প্রকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমানাধিকরণ বহুব্রী, তারপর হচ্ছে ব্যতিকরণ বহুব্রী, ব্যতিহার বহুব্রী, প্রত্যয়ন্ত বহুব্রী, নৈয় বহুব্রী, মধ্যপল্লবী বহুব্রী, তারপর হচ্ছে অলুক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। এর মধ্যে অনেকগুলো কিন্তু আমরা আগে থেকে শুনেছি, যেমন সংখ্যাবাচক বহুব্রী নিয়ে কথা শুনেছি, অলুক নিয়ে কথা শুনেছি, তারপর হচ্ছে নৈয় বহুব্রী নিয়ে কথা শুনেছি। এগুলো নিয়ে আমাদের টুকটাক কথাবার্তা শোনা হয়েছে। আমরা এখানে এসেও এই বিষয়গুলো নিয়ে অল্প অল্প আলোচনা করব। আচ্ছা, বহুব্রী সমাস। বহুব্রী সমাসের প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী। এই সমানাধিকরণ বহুব্রীর মধ্যে বিষয়টা হচ্ছে এরকম যে কণ্ঠ নীল হয়েছে যার, নীলকণ্ঠ, এই যে এই সমস্ত পদ আমাদের চিনতে হবে। সমস্ত পদ নীল, নীল হচ্ছে বিশেষণ আর কণ্ঠ হচ্ছে বিশেষ্য। তাহলে এই যদি সমস্ত পদের পূর্বপদ যদি বিশেষণ হয় আর পরপদ যদি বিশেষ্য হয়, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তো সেই ক্ষেত্রে সমানাধিকরণ বহুব্রী হয়। খোশ মেজাজ, তাহলে এখানে খোশ এটা হচ্ছে বিশেষণ আর মেজাজ এটা হচ্ছে বিশেষ্য। তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখন আমাদের এখানে বুঝতে হবে যে হতশ্রী, হত কিন্তু হচ্ছে কি বিশেষণ আর শ্রী হচ্ছে বিশেষ্য। তাহলে সমস্ত পদে যদি বিশেষ্য বিশেষণ যদি এরকম দেখতে পাই তাহলে সমানাধিকরণ বহুব্রী হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যতিকরণ বহুব্রী। ব্যতিকরণ বহুব্রীটা এরকমই বাট একটু অন্যরকম। সেটা কি? 80-তে 20 যার, তাহলে 80-তে 20, 80-20, 80 হচ্ছে বিশেষ্য, 20টা হচ্ছে বিশেষ্য।
আবার কথা সর্বস্ব, কথা হচ্ছে বিশেষ্য, আবার সর্বোচ্চ হচ্ছে কি বিশেষ্য। দুই কান কাটা যার, দোকান কাটা, তাহলে এখানে দুইটাই কি বিশেষ্য। এই যে বিশেষ্যগুলো যে হচ্ছে, দুইটাই যেহেতু বিশেষ্য হচ্ছে, এই কারণে মূলত এটাকে ব্যাধিকরণ বহুব্রী বলা হচ্ছে। তাহলে সমস্ত পদে যদি উভয়ই বিশেষ্য পদ হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাধিকরণ বহুব্রী হয়। আর যদি কি হয়, সমস্ত পদে যদি বিশেষণ বিশেষ্য হয় সেক্ষেত্রে সমানাধিকরণ হয়। তাহলে উভয় পদ একই, মানে উভয় পদ বিশেষ্য হলে ব্যাধিকরণ, আর না হলে সমানাধিকরণ। তো এই বিষয়টা আশা করি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। তো আমরা পরের ধাপে চলে যাই। এবারে আমরা বহুব্রী সমাসের মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে মধ্যপদলোপী। এই মধ্যপদলোপী ব্যাপারটা হচ্ছে, মানে আমরা বুঝতেই পারছি মধ্যপদলোপী মানে কি, মধ্যপদ বাতিল হয়ে যায়, লোপ পেয়ে যায়। লোপ মানে কি, বাদ পড়ে যাওয়া। এই যে লোপ মানে বাদ পড়া, এই বিষয়টা আমরা যদি একটু দেখি যে সমস্ত পদের প্রাধান্য না পেয়ে অন্য পদের প্রাধান্য পাবে এবং মাঝখানের পদ লোপ পাবে। মাঝখানের পদ লোপ পাওয়া কিন্তু আমরা এর আগেও একটা দেখেছিলাম। সেই আগে একটা যদি আমরা বলি সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এখন মধ্যপদলোপী কর্মধারায় সেখানে কিন্তু অন্য পদের অর্থ প্রাধান্য পায় না। এই কর্মধারায় যেটা হয় সেটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু এখানে তা না। এখানে হচ্ছে মধ্যপদ লোপ পাবে কিন্তু অন্য পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে বিড়াল বিড়াল চোখের ন্যায় যে নারীর চোখ। তাহলে এখানে বিড়াল চোখী, তাহলে এখানে এই যে মূলত সমস্ত পদ, এই সমস্ত পদে না পাচ্ছে বিড়ালটা হচ্ছে এখানে কোনো বিড়াল অর্থ বোঝাচ্ছে বা চোখ বোঝাচ্ছে। তাহলে এখানে বিড়ালও বোঝালো না, চোখ বোঝালো না, মূলত এখানে বোঝালো কি নারীকে বোঝালো। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, তাহলে এখানে হাত বা খড়ি কোনোটাই হচ্ছে এখানে অর্থের প্রাধান্য পায়নি। তাহলে কি একটা অনুষ্ঠান, মূলত গায়ে হলুদের অনুষ্ঠানে এটা মূলত গা বা হলুদ কোনোটাকেই এখানে ইম্পর্টেন্স দেওয়া হয় না। মূলত গায়ে হলুদ বলতে আমরা সবসময় একটা অনুষ্ঠানকে বুঝে থাকি, গায়ে হলুদ বলতে আমরা শরীর বা হলুদ কোনোটাকেই বুঝি না। তার মানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পদের অর্থ প্রাধান্য না পেয়ে যদি অন্য পদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। আর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কর্মধারায় অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায়। তো আশা করি ওই মধ্যপদলোপী কর্মধারায় আর মধ্যপদলোপী বহুব্রী এটা নিয়ে আপাতত আর কোনো ঝামেলা থাকার কথা না। আমরা পরের ধাপে যাই। আমরা এইখানে কথা বলবো হচ্ছে প্রত্যয়ান্ত। প্রত্যয় অন্ত, অন্ত মানে কি শেষ। তাহলে এই অন্ত মানে যেহেতু শেষ, মানে বুঝতেই পারছি কি থাকবে, অন্তে প্রত্যয় থাকবে। এখন আমরা উদাহরণ দেখি যে সমস্ত পদের শেষে আ এ ও, সমস্ত পদের শেষে আ এ ও এইগুলোই থাকবে, অন্যগুলো থাকতে পারবে না, অন্যগুলো থাকলে কিন্তু হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ হিসেবে এক দিকে চোখ যার, এক চোখা, তাহলে এখানে কি হচ্ছে চোখ যোগ আ। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, মুখ যোগ ও। নি মানে নেই, খরচ যার, তাহলে পরে নি খরচে মানে খরচ এ। আ এ ও, এই যে সমস্ত পদের শেষে যখন আ এ ও থাকছে তখনই সেটাকে কি বলা হচ্ছে, প্রত্যয়ান্ত বহুব্রী বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। এখন এই ব্যতিহার বহুব্রীটা অনেকটা সহজ। কিরকম, যদি পূর্বপদের শেষে আ এবং উত্তর পদ মানে পরপদে যদি ই বসে তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে থাকে হচ্ছে ব্যতিহার বহুব্রী। তাহলে হাতা হাতি, আ ই, কানা কানি, আ ই, চুলা চুলি, চুলা আ, চুলি ই, আ ই। পূর্বপদের শেষে আ, উত্তর পদে বা পরপদে হচ্ছে ই। এরকম যদি হয় তাহলে কি হয়, ব্যতিহার বহুব্রী হয়ে থাকে। আচ্ছা, এ পর্যায়ে আমরা পড়বো হচ্ছে নৈয় বহুব্রী। নৈয় বহুব্রী নিয়ে আমাদের আগে আলোচনা ছিল, আমরা এই আলোচনাটা আগে করেছি। আমরা মূলত এই নৈয় বহুব্রীটা হচ্ছে না, নেই, ন, নাই, এই যে না বোধকের সাথে যদি যার থাকে তাহলে কি হয়, নৈয় বহুব্রী হয়। যেমন আশ্রয় নেই যার, এটা হচ্ছে নিরাশ্রয়, আর নেই আশ্রয় এটা হচ্ছে নৈয় তৎপুরুষ মানে নৈয় বহুব্রী। যার থাকার এখানে নেই আছে, এখানে নেই আছে, কিন্তু যার থাকার কারণে নৈয় বহুব্রী হয়ে গিয়েছে, আর যার যেহেতু নেই নৈয় তৎপুরুষ। তার মানে খেয়াল করতে হবে আমাদের কিন্তু নৈয় বহুব্রী হচ্ছে না নৈয় তৎপুরুষ হচ্ছে, এটা অনেকটা নির্ভর করছে ব্যাস বাক্যের উপরে। যদি ব্যাস বাক্য যদি সেখানে কি করে, ব্যাস বাক্যে আমাদের যদি যার উল্লেখ করে দেয় তাহলে কিন্তু বহুব্রী বলতে হবে।
আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, বইয়ে যেখানে যে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণে কিন্তু আমাদের ওইভাবে বলতে হবে। যে সকল উদাহরণগুলো নৈয় বহুব্রীতে দেওয়া আছে সেগুলো নৈয় বহুব্রী বলতে হবে, যে সকল উদাহরণগুলো নৈয় তৎপুরুষে দেওয়া আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, সেগুলো নৈয় তৎপুরুষই বলতে হবে। আলাদা করে নিজে বানিয়ে কোনো কিছু বলা যাবে না। কারণ কি? কারণ প্রশ্ন তো বই থেকেই হয় অনেক সময়, বেশিরভাগই। তো যখন বই থেকে হবে তো বইয়ের ওই উত্তরটা কিন্তু আমাকে মুখস্থ মনে রাখতেই হবে, যে করেই হোক। আমি যদি উল্টো পাল্টা নিজের মতো করে লেখার চেষ্টা করি যুক্তি দিয়ে, তখন কিন্তু সেই উত্তরটা হবে না। তো আশা করি তোমার বিষয়টা ধরতে পেরেছো। তো এখন আমরা যদি এই উদাহরণগুলো যদি দেখতে পাই, সবগুলোর মধ্যে কিন্তু যার রয়েছে, যার, এই যে নয়, নাই, এগুলো দেখতে পাচ্ছি। এই যার থাকার কারণে মূলত কি হচ্ছে, এই যার থাকার কারণে এগুলো সবই নৈয় বহুব্রী হয়ে যাচ্ছে। নয় না জানা যার বা নি ভুল যার, নাই না চারা যার, তাহলে এখানে কি হচ্ছে, না জানা, নির্ভুল, নাচার, এইগুলো দিয়ে কিন্তু নৈয় বহুব্রী নির্ণয় করা যাবে না। আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, মানে ব্যাস বাক্য মনে রাখতে হবে। ব্যাস বাক্য যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু নৈয় বহুব্রী কোনোভাবেই মনে রাখতে পারবো না। আচ্ছা, এরপর যে আমরা পড়বো হচ্ছে অলুক বহুব্রী। অলুক বহুব্রীটা আমরা আগে পড়েছিলাম। অলুক বহুব্রীটা হচ্ছে এরকম যে মাথায় রাখতে হবে অলুক মানেই হচ্ছে বিভক্তি থাকবে, মানে বিভক্তি লোপ পাবে না। এটা আমরা আগেই পড়েছি, আগেই জানি। তবে স্পেশালি এখানে মনে রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে এই অলুক বহুব্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূলত এই যে পূর্ব পদেই সপ্তমী বিভক্তি হবে। যদি পূর্ব পদে সপ্তমী বিভক্তি হয়, যদি পূর্ব পদে কি হয়, সপ্তমী বিভক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অলুক বহুব্রী হবে। তাহলে গলায় গামছা, মাথায় ছাতা, হাতে বেড়ি, কানে কলম, সব জায়গায় কিন্তু কি হচ্ছে, পূর্ব পদেই আমরা দেখতে পাচ্ছি। পূর্ব পদেই কি হচ্ছে, মূলত এখানে বহুব্রী মানে সপ্তমী বিভক্তি হচ্ছে। এরকম পূর্ব পদে যদি সপ্তমী বিভক্তি হয় তাহলে কিন্তু কি হবে, অলুক বহুব্রী হবে। মাথায় রাখতে হবে অন্যগুলো যদি হয়, অন্য কোনো বিভক্তি যদি হয় তাহলে কিন্তু হবে না। পূর্ব পদেই হতে হবে, এক পদেই হতে হবে, সেটা পূর্ব পদে এবং সপ্তমী হতে হবে, তাহলেই কিন্তু সেটা কি হবে, অলুক বহুব্রী হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমার বহুব্রীর মধ্যে দেখবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রীর মধ্যে আমরা কি জানবো, সেটা হচ্ছে যে সংখ্যার সাথে সমষ্টির সমাহার হবে না। তাহলে সংখ্যা থাকবে, যদি সমষ্টি সমাহার হয় তাহলে হচ্ছে দ্বিগু সমাস, আর সমষ্টি সমাহার না হলে কি হবে, সংখ্যাবাচক বহুব্রী। যেমন 10 গজ পরিমাণ যার, এখানে যার রয়েছে, যার থাকলে তো আমরা কি জানি বহুব্রী হয়। কিন্তু এই 10-এর সাথে যদি সমাহার থাকতো তাহলে সেক্ষেত্রে দ্বিগু সমাস হতো। চৌ মানে চার, চাল যে ঘরের, মানে চৌচালা, এখানেও দেখতে পাচ্ছি সংখ্যাটিকে রয়েছে, সমষ্টি সমাহার নেই, তার মানে সংখ্যাযোগ বহুব্রী। এটা একটু ব্যতিক্রম, মানে এই ব্যতিক্রমটা হচ্ছে সে মানে কিন্তু হচ্ছে 3, সে তার, 3 তারের যে যন্ত্র আর কি, মানে সে তার মানে হচ্ছে বাদ্যযন্ত্র বোঝায় আর কি। একটু ব্যতিক্রম, মানে সে তার অনেক সময় সে অর্থ যে 3, এটা আমরা অনেকেই জানি না, তো এই জন্য এটা একটু ব্যতিক্রম লাগে। তো এই ব্যতিক্রমটা কিন্তু আমার পরীক্ষায় আসেও আবার বেশি, এই জন্য একটু মনে রাখতে হবে। আশা করি এই সংখ্যাবাচক বহুব্রীটাও ভালো করে তোমাদের মাথার মধ্যে ঢোকাতে পেরেছি। আচ্ছা, এরপর নিপাতন সিদ্ধ যেটা রয়েছে আমি বলেছি আগেই, এই নিপাতন সিদ্ধ হচ্ছে যেমন যা রয়েছে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। 2 দিকে অপজার দ্বীপ, নরাকারের পশু নরপশু, পণ্ডিত হয়ে মূর্খ যে পণ্ডিত মূর্খ, অন্তর্গত অপজার অন্তরীপ, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। তবে এই নিপাতন সিদ্ধগুলো কিন্তু আবার আমি আগেই বলেছি, যেগুলো নিপাতন সিদ্ধ হয়, বিশেষ নিয়ম হয়, সেগুলো কিন্তু পরীক্ষাও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। আচ্ছা, তো আমরা পরের ধাপে যাই। আমরা এই ধাপে পড়বো হচ্ছে অব্যয়ভাব এবং সমাসের একদম সর্বশেষ ভাবটা পড়বো আর কি, মানে সর্বশেষ যেটা পড়বো। এই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সবসময় অব্যয়ভাব, এটা মনে রাখতে হয় হচ্ছে উপসর্গ আর যথা দিয়ে। মানে যদি ওই শুরুতে যদি উপসর্গ যদি হয় তাহলে, আর যদি যথা থাকে তাহলে সেটাকে অব্যয়ভাব বলতে পারি। আর অব্যয়ভাব সবসময় পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন হবে। অব্যয় তার মানে যথা কিন্তু অব্যয়, উপসর্গগুলো অব্যয়। যথাই যুক্ত হোক আর উপসর্গ যুক্ত হোক, সবগুলোই কিন্তু কি হবে, পূর্বপদে হবে, অব্যয় যোগে নিষ্পন্ন হবে এবং অব্যয়ের অর্থের প্রাধান্যও থাকবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে অব্যয়ের অর্থ প্রাধান্য থাকবে মানে হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি প্রতিদিন, আপাদমস্তক, যথারীতি। তাহলে প্রতি, এইগুলো কিন্তু হচ্ছে উপসর্গ। আবার যথা, এটা যদি উপসর্গ না, বাট এটা তো অব্যয়। এরকম উপসর্গ আর যথা যদি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের কি, এটাকে অব্যয়ভাব বলতে সময় লাগবে না। তাহলে অব্যয়ভাবটা চেনাটা আমাদের জন্য খুব সহজ হলো। এখন
আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এখানেও কিন্তু পরীক্ষা একটা কথা খুব সহজে বুঝতে হবে যে কোনটা কোন অর্থে বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি উপকণ্ঠ, উপকণ্ঠ মূলত এটা তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে উপসর্গ আছে, তার মানে এটা অব্যয়ভাব হবে। পরীক্ষা এরকম আসবে না, পরীক্ষা আসবে উপকণ্ঠ এটা কোন অর্থে অব্যয়ভাব, তখন আমাকে বলতে হবে যে সামীপ্য মানে নিকটবর্তী। তাহলে এই যে ব্র্যাকেটে যে তার অর্থটা বলে দেওয়া আছে, কোন অর্থ বোঝাচ্ছে, এটা কিন্তু আমাকে খুব সহজে মনে রাখতে হবে। না হলে কিন্তু আমার পরীক্ষায় যখন চলে আসবে যে ধরো আমাকে তোমাদেরকে বললো যে নিরামিষ দেখে তো নীর দেখে তুমি বুঝে ফেললে এখানে তো উপসর্গ রয়েছে, তাহলে তুমি এটা খুব সহজেই তুমি বলে দিতে পারতা যে এটা কি হবে, এটা হচ্ছে অব্যয়ভাব হবে। কিন্তু প্রশ্ন যদি করা হয় নিরামিষ অব্যয়ভাবের কোন অর্থে প্রকাশ করে, তখন কিন্তু আমাকে বলতে হবে অভাব। এই জন্য এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, যেগুলো বইয়ে দেওয়া রয়েছে সেগুলো আমাদের মুখস্থ করে ফেলাই শ্রেয়। তো আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে আপাদমস্তক, তার মানে এখানে পর্যন্ত বোঝাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে উপশহর মানে সাদৃশ্য বোঝাচ্ছে, উদ্বেল অতিক্রান্ত বোঝাচ্ছে, প্রতিবাদ বিরোধ, অনুগমন হচ্ছে পশ্চাৎ, আর হচ্ছে আনত হচ্ছে ঈষৎ নত মানে ঈষৎ অর্থ বোঝাচ্ছে। ঈষৎ মানে তো অল্প নত যখন হয় তখন বলে না আনত নয়নে, মানে কি নয়নটা হালকা নত করে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে আনত। তাহলে আনত বলতে কি বোঝাচ্ছে, ঈষৎ বোঝাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি অব্যয়ভাব। অব্যয়ভাব শুধু উপসর্গ যথা শুধুমাত্র অব্যয়ভাব চিনলেই হবে না, ওই অব্যয়ভাবটা কোন অর্থে বোঝাচ্ছে এটা জানাটাও আমাদের জন্য খুব দরকারি। তো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আমরা এখন কিছু প্রশ্নের সাথে একটু যুক্ত হব, মানে কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তরগুলো আসলে কীরকম হয় যদি আমরা একটু হালকা ধারণা নেই তাহলে আমাদের জন্য বেশ সহজ হবে। যেমন হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস, আমি আগেই বলেছিলাম পড়ানোর সময়, মাঝখানে হাইফেন থেকে আমি বুঝে ফেলবো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কিন্তু আমাকে বলতে হবে হাট বাজার এটা কোন অর্থে, অবশ্যই সমার্থে। যেহেতু সমার্থে এই জন্য এটা হচ্ছে কি অর্থে, অর্থাৎ সম অর্থে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আমাদের কাছে ব্যাস বাক্যের অপর নাম কি, মুখস্থ বিগ্রহ বাক্য, তারপরে উত্তর হচ্ছে ক। তারপর দেখতে পাচ্ছি যে পঙ্কজ এটা হচ্ছে কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ, তারপরে তৎপুরুষে বলে দিয়েছে কিন্তু কোনটা, তো পঙ্কজ এটা তো আমরা এক কথায় প্রকাশ, তো এই জন্য এটা হচ্ছে কি হবে, উপপদ হবে, মানে পঙ্কে জন্মে যে পঙ্কজ উপপদ। তাহলে এটা যেহেতু ব্যাস বাক্য বোঝাচ্ছে, তো ব্যাস বাক্য বোঝানোর কারণে এটা কি হচ্ছে, এটা উপপদ হয়ে যাচ্ছে। আচ্ছা, উপমান কর্মধারায় কোনটি, তুষার শুভ্র, কেন তুষার শুভ্র উপমান, কারণ হচ্ছে তুষার এটাও দেখা যায়, শুভ্র দেখা যায়, দুটাই দৃশ্যমান আর দুটা হচ্ছে বাস্তব তুলনা, তাই এটা হচ্ছে উপমান কর্মধারায়। তাহলে বাস্তব তুলনায় যদি দুইটি বস্তু দৃশ্যমান হয় তাকে বলা হয় হচ্ছে উপমান কর্মধারায়। আশা করি বুঝতে পেরেছ। পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়, খুব স্বাভাবিক, সমানাধিকরণ। আর যদি দুইটাই বিশেষ্য হয় তাহলে কি হয়, ব্যাধিকরণ। আচ্ছা, তারপর হচ্ছে কোনটি সমার্থক দ্বন্দ্ব, তো কোনটি সমার্থক অর্থ আমি কীভাবে বুঝবো, ওই যে সমার্থক আমাকে তো মুখস্থ রাখতেই হবে। কাগজ, এখানে দুধে ভাতেও হবে না, ভাই বোন জমা খরচ এগুলো হবে না, ওদের কাগজপত্র, এটাই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আচ্ছা, এবার চিরসুখী এর ব্যাস বাক্য কোনটি, চিরকাল ব্যাপিয়া সুখী, এটা হচ্ছে এর ব্যাস বাক্য। আর যদি পরীক্ষায় সেটা এটা তৎপুরুষ কোন কি অর্থে তৎপুরুষ, তাহলে অবশ্যই বলতে হবে এটা দ্বিতীয় তৎপুরুষ, কি অর্থে না, মূলত কোন তৎপুরুষ, উত্তর হবে হচ্ছে দ্বিতীয়, কারণ ব্যাপিয়া বাদ গেলেও কিন্তু কি হয়, দ্বিতীয় হয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এর বলা হচ্ছে দা কুমড়া কোন অর্থে দ্বন্দ্ব সমাস, দা কুমড়া অবশ্যই বিরোধার্থ বোঝায় আর কি। তারপর বলা হচ্ছে কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস, হ্যাঁ আরক্তি, এই আ দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, ঈষৎ মানে অল্প বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ঈষৎ অর্থে অব্যয়ভাব। এখানে আগমন বা আজীবন আপাতমস্তক কিন্তু হবে না। তো এই হচ্ছে মোটামুটি ক কেন উত্তর হলো, আশা করি বুঝতে পেরেছ। এরপর স্মৃতিসৌধ কোনটি, মানে স্মৃতিসৌধ কোন সমাস, অবশ্যই মধ্যপদলোপী, কারণ স্মৃতি রক্ষার্থে যে সৌধ, তার মানে মাঝখানে কি পাচ্ছে, মাঝখানে হচ্ছে স্মৃতি রক্ষার্থে বাদ যাচ্ছে, মাঝখানের পদ যেহেতু লোপ পাচ্ছে মানে বাদ পড়ে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনটি রূপক কর্মধারয়ের সমাসের উদাহরণ নয়, কোনটি নয়,
এখানে একটাই, একটু আগে আমরা দেখলাম তুষার শুভ্র, বাদ বাকি সবগুলাই মনে হচ্ছে রূপক। আর এখানে দুইটাই যেহেতু দেখা যায়, তো দুইটাই দেখা গেলে এটা কি হবে, মূলত রূপক হবে। আর দুঃখিত, দুইটাই যদি দেখা যায় তাহলে হচ্ছে মূলত এখানে দুইটাই যদি দেখা না যায়, যদি একটা দেখা যায় সেক্ষেত্রে রূপক হবে। আর যেহেতু দুইটাই দেখা যাচ্ছে, তার মানে দুইটাই দেখা যাচ্ছে, আবার এখানে এই দুটো কি বাস্তবেও হয়। তুষার শুভ্র বাস্তবে সাদা হয়, তুষার বাস্তবে সাদা হয়, এই জন্য এটা হচ্ছে উপমান হবে। আর উপমিত যদি হতো তাহলে হচ্ছে এটা অবাস্তব তুলনা হলে এটা উপমিত হতো। তো এই ব্যাখ্যা তো আমরা আগেই ক্লাসের মধ্যে পড়ে ফেলেছি। আচ্ছা, মন গড়া, তাহলে এটা কি হবে, কোন সমাস? মন দিয়ে গড়া, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ, যদিও শুদ্ধ তৎপুরুষ এখানে চেয়েছে, তার মানে এটা যদি আরো ডিটেলস জিজ্ঞেস করে তাহলে এটা কি হবে, তৃতীয়া তৎপুরুষ হবে। আচ্ছা, বিশ্ববিখ্যাত, তাহলে এই বিশ্ববিখ্যাত এটা কি হবে, এই সমস্ত পদটি কোন সমাসকে নির্দেশ করে? অবশ্যই সপ্তমী, কারণ কি বিশ্বে বিখ্যাত, বিশ্বে বিখ্যাত, এই বিশ্বে এ বাদ পড়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, সপ্তমী বিভক্তি বাদ পড়ছে, তাই এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। আশা করি বোঝা গিয়েছে। এর হচ্ছে 80-20 ব্যাধিকরণ হবে, কেন? কারণ 80 এবং 20 দুটাই কিন্তু হচ্ছে বিশেষ্য। তো উভয় পদে যদি সমস্ত পদ যদি বিশেষ্য বোঝায়, মানে নাউন প্লাস নাউন হয়, তাহলে কিন্তু ব্যাধিকরণ হয়। আর যদি বিশেষণ প্লাস বিশেষ্য হয় সেক্ষেত্রে কিন্তু সমানাধিকরণ হয়। তো খুব সহজ লজিক। তারপর দেখতে পাচ্ছি হাসাহাসি, এটা কোন সমাস? অবশ্যই ব্যতিহার বহুব্রী। কেন? কারণ যদি পূর্ব পদে যদি আকার থাকে শেষে, আর পরপদে যদি ইকার থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী হয়। তাহলে আ ই, পূর্বপদে আ আর পরপদে হচ্ছে ই, পূর্বপদে আ আর পরপদে যদি ই হয় সেক্ষেত্রে ব্যতিহার বহুব্রী হয়। তো লজিকটা তো যার মনে থাকবে, যে ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, তার কাছেই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো খুব বেশি 10 সেকেন্ডের মধ্যে লাগা যেতে পারে, যদি অনেক চিন্তা করি আমি 10 সেকেন্ড। আর যদি না পারি তাহলে তো 1 ঘন্টা দিলেও তো এটা পারা সম্ভব না। তো যাই হোক, চেষ্টা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ সমাসের মধ্যে, এখানে সব পুরো সমাস মানে একদম পরিপূর্ণভাবে যদি আমি নাও দেখিয়ে থাকি, কিন্তু যেগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো থেকে, এই জায়গা থেকে বেশি বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং কিছু প্রশ্ন উত্তর দেখানোর চেষ্টা করেছি যে কি ধরনের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নের ধরন এবং এই লজিকগুলো দেখে আশা করি বোঝা গিয়েছে সমাসের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো সমাসটা আরও অনেক ব্যাপক, কিন্তু এই ক্লাসে অ্যাডমিশনের জন্য সমাসের এই যে টপিকগুলো, যেগুলো প্রকারগুলো আজকে দেখানো হয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাদ দিয়ে অ্যাডমিশনের যে বাংলার জন্য যে প্রস্তুতি, এটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে যদি আমি আজকের এই অংশটুকু যদি ভালো করে প্র্যাকটিস না করি। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো করে অনুশীলন করবে, এবং এতক্ষণ ধরে যেহেতু আমাদের ক্লাসটি উপভোগ করলে, এতক্ষণ ধরে যেহেতু ক্লাসটি করলে, এই জন্য সবাইকেই জানাচ্ছি থ্যাংক ইউ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।